जय हिंद बंधुरा। तो आमादेर आजकेर जो आलोच्य विषय सेटा होच्छे सुप्रीम कोर्ट। तो तोमरा जानो जे कयेकदिन धरे सुप्रीम कोर्ट खूब ट्रेंडिंगेर मध्य आछे, ताई ना? जे होच्छे आमादेर वेस्ट बेंगलेर मध्य प्राय 26,000 कैंडिडेटेर चाकरी चले गेल, ताई ना? टीचार आछे, एर मध्य किछु स्टाफ रयेछे, ताई ना? तो सुप्रीम कोर्ट जेहेतु ट्रेंडिंगेर मध्य आछे, तो चलो आमरा होच्छे सुप्रीम कोर्ट विषये किछु तथ्य जेने नेই, जेटा होच्छे आमादेर एग्जाम पॉइंट अफ व्यू, माने चाकरिर परीक्षार जन्य যেটা খুবই ইম্পর্টেন্ট আর কি। কোন কোন জিনিসগুলো আমাদের চাকরির পরীক্ষায় সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে, এই সমস্ত কিছু প্রশ্নকে আমরা আজকে কভার করব। সুপ্রিম কোর্ট সম্পর্কে একটা ওভারঅল ভিউ নিব। শুরু করি যে সুপ্রিম কোর্ট বলতে কি বোঝায়। তো বলছে সুপ্রিম কোর্ট বলতে কি, দেখো সুপ্রিম কোর্ট বলছে আমাদের ইন্ডিয়াতে কোর্টিং যে সিস্টেমটা, কোর্টের সিস্টেমটা কি, সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, মানে একদম হাইয়েস্ট অথরিটি। এর নিচে রয়েছে কি প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা করে কি হাইকোর্ট রয়েছে, তাই তো? এরপরে এর নিচে রয়েছে কি সাবঅর্ডিনেট কোর্টস, যেমন কি ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় সব ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। এরপর নিচে রয়েছে কি বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট, তাই না? তো আমাদের কোর্টিং সিস্টেমটা এরকম, সবার নিচে কি সাবঅর্ডিনেট কোর্টস, এরপরে কি হাই কোর্টস, এর উপরেই হচ্ছে গিয়ে আমাদের সুপ্রিম কোর্ট, তাই না? তো আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, এই সুপ্রিম কোর্টকে কি বলা হবে? শীর্ষ আদালত। কি বলা হবে? শীর্ষ আদালত। এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। তাহলে কি বলা হবে? শীর্ষ আদালত। এরপর আমরা আমাদের সংবিধানের তৃতীয় নম্বর ভাগের মধ্যে কি পাই? মৌলিক অধিকার পাই। তো এই যে মৌলিক অধিকার আছে তৃতীয় নম্বর ভাগের মধ্যে, এই মৌলিক অধিকারকে রক্ষাকর্তা হিসেবে কাজ করবে কে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো আমাদের যে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে কি? সুপ্রিম কোর্ট। তো আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে কি আমাদের সুপ্রিম কোর্ট যে রয়েছে, এই সুপ্রিম কোর্টের বিষয়টা আমাদের সংবিধানের, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সংবিধানের 5 নম্বর যে ভাগ রয়েছে, 5 নম্বর ভাগের 124 থেকে 147 নং ধারার মধ্যে সুপ্রিম কোর্টের বিষয়টা উল্লেখ রয়েছে। তো আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে কি বললাম, আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে কি শীর্ষ আদালত, মানে এর উপরে হাইয়েস্ট আদালত আর নেই আমাদের ইন্ডিয়ার মধ্যে। তারপর হচ্ছে কি মৌলিক অধিকারের রক্ষাকর্তা। আমাদের মৌলিক অধিকার, আমাদের যদি মৌলিক অধিকার হনন হয় তাহলে আমি কার কাছে যাব? হ্যাঁ, হাইকোর্টের কাছেও যেতে পারি, সুপ্রিম কোর্টের কাছেও যেতে পারি। তবে সুপ্রিম কোর্টকে আমাদের বলা হয় কি মৌলিক অধিকারের রক্ষাকর্তা, তাই কিনা? এরপর কি বলা হয়? সংবিধানের, আমাদের যে সংবিধান রয়েছে চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। আমাদের সংবিধানের যে ব্যাখ্যা, আমাদের সংবিধানের মধ্যে এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আনডিফাইন্ড, না অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো ডিফাইন্ড না, তাই না? তো এই যে ওয়ার্ডগুলো যেগুলো কনফিউশন তৈরি করে, ব্যাখ্যা কে করবে? মানে এটার মানে এটা হতে পারে বা এটার মানে এটা হতে পারে, একমাত্র ব্যাখ্যা করার অধিকার কার আছে? সেটা সুপ্রিম কোর্টের। কোনো হাইকোর্ট বা লোয়ার কোর্টের নেই কিন্তু, ঠিক আছে? আমাদের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। এরপর হচ্ছে কি সর্বোচ্চ আপিল আদালত। কোনো একটা বিষয় নিয়ে কেস হলো তোমার বিরুদ্ধে, তাই না? এখন তোমাকে যে নিচে সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে, সাবঅর্ডিনেট কোর্টের যে রায় তোমার পছন্দ হলো না, ভালো কথা পছন্দ না হতে পারে, তাই কিনা? তুমি বললে না, আমার সাবঅর্ডিনেট কোর্ট আপনার রায় আমার পছন্দ হয়নি, আমি হাইকোর্টে চলে যাব। তো এই রায়ের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করতেই পারি যে আমার এটা পছন্দ হয়নি। তো হাইকোর্ট যখন আমাকে কিছু একটা মামলা থেকে যখন ওই মামলা থেকে যখন রায় দিবে, সাপোজ আমার হাইকোর্টের রায় পছন্দ হলো না, তাই না? যখন আমার হাইকোর্টের রায় পছন্দ হবে না রায়টাও, তখন আমি কিন্তু সুপ্রিম কোর্টে যাব এবং সুপ্রিম কোর্টের যে রায় হবে সেটা কিন্তু ফাইনাল। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমি কিন্তু যেতে পারবো না, সুপ্রিম কোর্ট আমাকে যাই বলবে তাই। এই জন্য বলা হয় সুপ্রিম কোর্টকে বাপের বাপ বলা হয়, তাই না? সুপ্রিম কোর্টের উপরে আর কেউ নেই। যেরকম তোমরা আজকে যে ঘটনাটা দেখতে পাচ্ছ যে আমাদের 26,000 টিচিং এবং নন টিচিং যে স্টাফ রয়েছে তাদের চাকরিটা চলে গেল, তাই না? মমতা ব্যানার্জি কিন্তু এই রায়ে খুশি নন, কিন্তু খুশি না হলেও কিছু করার নেই, এর বিরুদ্ধে তিনি যেতে পারেন না। কারণ মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, প্রধানমন্ত্রী পর্যন্ত, মানে আমাদের ইন্ডিয়াতে এমন কেউই নেই যে হচ্ছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলবে। এরকম কারো ক্ষমতা নেই। একবার একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তোমার 1975 সালে যখন তখন আমাদের দেশের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী ছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক সেই সময় 1975-এর দিকে তিনি ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন, তোমরা হয়তো অনেকে জানো। কারণটা কি জানান? কারণটা হচ্ছে যে এলাহাবাদ যে হাইকোর্ট ছিল, সেই এলাহাবাদের হাইকোর্টস আমাদের ইন্দিরা গান্ধীকে ভোটিং কন্টেস্ট থেকে একদম বাতিল করে দিয়েছিলেন, তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিলেন একটা হাইকোর্ট। আমাদের যে কোর্ট রয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে, এর হিস্ট্রি যদি বলি, দেখো ফার্স্ট আমাদের সুপ্রিম কোর্ট স্টাবলিশ হয়েছিল সেটা হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট আছে তার মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট স্টাবলিশ হয় প্রথমের দিকে। এরপর ধীরে ধীরে এভলিউশন হতে থাকে। এরপরে দিল্লি, আমাদের কলকাতা, তখন তো কলকাতায় হয়, 1773 সালে যেটা হয় সেটা কলকাতায় স্টাবলিশ হয়। এরপর হচ্ছে তোমার মাদ্রাসের মধ্যে হয়, বোম্বের মধ্যে স্টাবলিশ হয়। এরপরে ধীরে ধীরে এভলিউশন হতে থাকে, পরে বিভিন্ন জায়গায় হাইকোর্টও স্টাবলিশ হয়। এরপরে যেটা ঘটনা ঘটে সেটা মোটামুটি আমাদের বর্তমান যে সুপ্রিম কোর্ট কথা বলছি, এই সুপ্রিম কোর্ট যে স্টাবলিশ হয় সেটা 1935 সালের যে ভারত শাসন আইন আছে, 1935 সালের এই ভারত শাসন আইনের মাধ্যমে আমাদের যে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে স্টাবলিশ হয়। এরপর হচ্ছে কি আমাদের যে সুপ্রিম কোর্ট
মানে স্বাধীনতার পর, আমরা যখন স্বাধীন পেলাম 1947 দিকে আমাদের স্বাধীনতা আসলো, তাই না? স্বাধীনতার পর আমাদের যে সুপ্রিম কোর্ট একদম কবে থেকে কার্যকরী হয়, উদ্বোধন হয়, সেটা হচ্ছে তোমার, আমরা জানি আমাদের ভারতীয় সংবিধান কবে লাগু হয়, যেটা আমরা কি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি কবে, 1950 সালের 26শে জানুয়ারি দিনটাকে রিপাবলিক ডে হিসেবে পালন করি, তাই কিনা? তো সেই দিন আমাদের সংবিধান লাগু হয়। যখন সংবিধান লাগু হয় তার ঠিক দুদিন পরে, মানে 28 জানুয়ারি থেকে আমাদের যে সুপ্রিম কোর্ট সেটা তার কার্যকারিতা শুরু করে, মানে আমাদের সুপ্রিম কোর্ট উদ্বোধন হয় হচ্ছে তোমার 1950 সালের 28শে জানুয়ারি থেকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সুপ্রিম কোর্টের একটা জেনারেল হচ্ছে তোমার হিস্ট্রি চলে গেল, তাই না? এরপরে যদি বলি তুমি হচ্ছে সুপ্রিম কোর্টে যদি জাজ হতে চাও, কেউ যদি একজন জাজ হতে চায় সুপ্রিম কোর্টের, তাহলে তাকে কীরকম যোগ্যতা লাগবে, না? যে কেউ তো সুপ্রিম কোর্টের জাজ হতে পারে না। যদি যোগ্যতা যদি স্পেসিফাই করা না থাকে, তাহলে যে কেউ তো বলতে পারবে আমি জাজ হতে চাই, আমার একটু ল সম্পর্কে জ্ঞান আছে। যেমন কেউ মনে করেন সাধারণভাবে LLB করে নিল, LLM করে নিয়ে এলো, LLB করে একটা স্টুডেন্ট, আমি এখন সুপ্রিম কোর্টে জাজ হতে চাই, ভাই আর কি হচ্ছে, তুমি জাজ হতে পারবা? তোমার কথা হচ্ছে জাজ হতে গেলে তোমাকে কিছু যোগ্যতার অধিকারী হতে হবে। কি কি যোগ্যতা? ফার্স্ট যেটা তোমাকে হচ্ছে তোমার সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে হবে, ইউ মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা তোমার শর্ত হচ্ছে, তাই না? তারপরে তোমাকে কি বলছে, তোমাকে যে কোনো একটা হাইকোর্টের মধ্যে অ্যাটলিস্ট তোমাকে 5 বছর হিসেবে জাজ হিসেবে থাকতে হবে হাইকোর্টের মধ্যে, অথবা তোমাকে হচ্ছে 10 বছর একজন লয়ার হিসেবে কাজ করতে হবে সেই হাইকোর্টের মধ্যে, যে কোনো হাইকোর্টের মধ্যে তুমি যদি 10 বছর একজন কি লয়ার হিসেবে কাজ করো, তাহলে তুমি এলিজিবল হবে। অথবা আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ আছে বা মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তাদেরকে নিয়োগ করে কি প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের কাছে হচ্ছে গিয়ে সেই ব্যক্তিকে যে জাজ হবে তাকে কিন্তু একজন ডিস্টিংগুইশড জুরিস্ট হতে হবে, মানে আইনজ্ঞ হতে হবে, বিশেষ আইনজ্ঞ ব্যক্তি হতে হবে আমাদের হচ্ছে তোমার প্রেসিডেন্টের চোখে, তাহলেই কিন্তু তাকে একজন হচ্ছে তোমার সে হচ্ছে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য। ঠিক আছে? তো যে কেউ চাইলেই জাজ হতে পারে এরকমটা নয়। হ্যাঁ, এরপর যদি বলি নিয়োগটা কে করে, ভাই প্রথম কথা হচ্ছে নিয়োগটা করে আমাদের কি প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগটা কে করে, আমাদের প্রেসিডেন্ট করে, তাই না? সুপ্রিম কোর্টে জাজ হতে চাও, যে গ্রাউন্ডের তোমাকে লাগবে সেটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের মধ্যে সিনিয়র যে মোস্ট জাজ হবে, মানে সব থেকে বড় জাজ, বড় ইন দ্য সেন্স মানে তুমি বয়সে বড় বলে বড় না, কিন্তু তুমি যদি বয়সে বড় হও তার মানে এনে কিন্তু এক্সপিরিয়েন্সের দিক তুমি কত দিন ধরে, কত বছর ধরে কোর্টের মধ্যে আছো, কত বছর ধরে তুমি আইনজ্ঞ একজন আইনজীবী হিসেবে কাজ করছো, বিচারক হিসেবে কাজ করছো, মানে এক্সপিরিয়েন্স কত তার উপর ভিত্তি করে হয়। তুমি বয়সে বড় তার মানে এই না তুমি সিনিয়র মোস্ট জাজ। ঠিক আছে? তো তোমাকে সিনিয়র মোস্ট জাজকেই কিন্তু সুপ্রিম কোর্টের CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে নিয়োগ করতে হবে। ঠিক আছে? আর এমনি জেনারেল জাজ যেটা হবে সেটা তো ওদের মধ্যে পরে হাইকোর্টের মধ্যে থেকে হচ্ছে তোমার প্রেসিডেন্ট সবার সাথে ডিসকাস করে হচ্ছে তোমার কলেজিয়াম সিস্টেম রয়েছে আমাদের, সেই কলেজিয়াম সিস্টেমের সাথে ডিসকাস করে তারপর হচ্ছে প্রেসিডেন্ট বাকি বিচারপতিদের নিয়োগ করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে, এই বিচারপতিদের মানে রিটায়ারমেন্ট যেটাকে বলা হয়, তাই না? রিটায়ারমেন্টের এজটা কত, সেটা হচ্ছে তোমার 65 বছর বয়স পর্যন্ত। তো 65 বছর বয়স পর্যন্ত সে কিন্তু একজন সুপ্রিম কোর্টের জাজ বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে থাকতে পারে। আফটার 65 মানে 65 বছরের পর তাকে কিন্তু আর জাজ হিসেবে অ্যালাউ করা হবে না। তো নিয়োগ 65 বছর পর্যন্ত এসে, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যা। আমাদের সুপ্রিম কোর্টের যে জাজ আছে তার সংখ্যাটা কি? আমাদের সুপ্রিম কোর্টের প্রথম দিকে সংখ্যাটা ছিল 8 জন, একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, বাকি 7 জন হচ্ছে তোমার কি বলে এমনি জাজ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে 8 জন। তারপরে এটা আরও বাড়ানো হলো, পরে 31 জন করা হলো। বর্তমানে এখন 34 জন রয়েছে, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছে, বাকি 33 জন হচ্ছে গিয়ে জাজ রয়েছে। এটা হচ্ছে এই 34 জন বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের টোটাল জাজ সংখ্যা। তো সুপ্রিম কোর্টের সিটটা কোথায়, মানে কোথায় বসে? সিটটা আমাদের সুপ্রিম কোর্টের হচ্ছে দিল্লি। পরীক্ষার মধ্যে কিন্তু আসে জাজ নাম্বার দিয়ে, হাউ মেনি জাজেস, মানে কতগুলো জাজ রয়েছে, 34। তারপরে আমাদের সুপ্রিম কোর্টের সিট কোথায় বসে, সেটা হচ্ছে দিল্লি। যদিও সুপ্রিম কোর্টের যে সিট সেটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ, ইট মে বি চেঞ্জ করা যেতে পারে, আমাদের চিফ জাস্টিস চাইলে চেঞ্জ করতে পারে, তাই কি না? তো এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। প্রথম কথা হচ্ছে এরপর হচ্ছে অপসারণ। হ্যাঁ, আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজ রয়েছে এদের আমি কীভাবে অপসারণ করবো, তাই না? দেখ, সুপ্রিম কোর্টের জাজ অপসারণ করাটা একটা খুবই টাফ বিষয়। এতটা সহজ না অপসারণ করা। আজ পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে এমন কোনো জাজ নেই যাকে অপসারণ করা হয়েছে। হ্যাঁ, অপসারণ করার কথা উঠেছিল পার্লামেন্টের মধ্যে, কিন্তু কেউ অপসারণ করতে পারে নেই। অপসারণের কথা মানে ভাবতে গেলে প্রথমে একদম দাদুর নাম মনে পড়ে যাবে পার্লামেন্টের, বুঝতে পারলে? এত সহজ নয় কিন্তু। একটা হচ্ছে মিসবিহেভিয়ার, যদি অসদাচরণ থাকে, মিসবিহেভিয়ার থাকে, যে জাজকে মানে রিমুভ করা হবে সেই জাজের বিরুদ্ধে যদি মিসবিহেভিয়ার প্রমাণ পাওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর কি ইনক্যাপাসিটি, তিনি অসমর্থ হচ্ছে তোমার একজন জাজ হিসেবে কাজ করার জন্য অসমর্থ হয়। এই দুটো তার গ্রাউন্ড রয়েছে, এই দুটো গ্রাউন্ডের বেসিসে তাকে হচ্ছে গিয়ে রিমুভ করা যেতে পারে জাজ থেকে। তো জাজ রিমুভ করার পদ্ধতি বিশাল বড়, কিন্তু এত সহজ না। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টে আমাদের কি রয়েছে, একটা লোকসভা রয়েছে, একটা কি রাজ্যসভা রয়েছে, তাই কিনা? লোকসভা অথবা রাজ্যসভার মধ্যে
মানে যে 2/3 মেজরিটি লাগবে, মানে 3/2 সদস্যদের প্রেজেন্ট থেকে ভোটিং লাগবে, তারপরে পাস হবে। যেটা একেবারেই অসম্ভব। দুইটা মানে রাজ্যসভা প্লাস লোকসভা দুটো থেকেই 2/3 মেজরিটি নিয়ে পাস করতে হবে, তারপরে সেটা হচ্ছে প্রেসিডেন্ট সেখানে সাইন করবে। এতটা সহজ না কিন্তু, ঠিক আছে। এখনও পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে কোনো জাজকে রিমুভ করা যায়নি, ঠিক আছে। বেতন হচ্ছে গিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার 2.8 লাখ, মানে 2,80,000 টাকা। আর এমনি জেনারেল জাজ সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা পার মান্থ। এটা হচ্ছে আমাদের জাজদের বেতন। কিন্তু আমাদের বেতনটা কোথা থেকে নেওয়া হয়? এটা নেওয়া হয় সেটা হচ্ছে তোমার কনসোলিডেটেড ফান্ড, যেটাকে বলা হয় বাংলাতে একত্রিত তহবিল। আমাদের যে একত্রিত তহবিল রয়েছে, সেই একত্রিত তহবিল থেকে সেটা হচ্ছে গিয়ে আমাদের জাজদের বেতন কাটা হয়। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম সুপ্রিম কোর্ট সম্পর্কে একটা তথ্য। দেখো সুপ্রিম কোর্টের এরপর আমরা যেটা দেখবো, পরের ভিডিওতে দেখবো, সেটা হচ্ছে কি যাদের পাওয়ার, সুপ্রিম কোর্টের জাজের কি কি পাওয়ার রয়েছে। খুবই মজাদার হবে, খুবই মজা লাগবে। এরপর আমরা দেখবো সুপ্রিম কোর্টের জাজদের পাওয়ারটা কি। এখান থেকে দেখো কি কি প্রশ্ন আসতে পারে, যারা তোমার বলে, যেমন এরকম প্রশ্নটা এসেছিল যে আমাদের সংবিধানের কত নাম্বার পার্টে হচ্ছে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। এটা কি পার্ট নম্বর 5, এই যে 5 নম্বর পার্টের মধ্যে, এবং কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেল, এটাও পরীক্ষা এসেছে। এটা হচ্ছে কি 124 থেকে 147 এততম আর্টিকেলের মধ্যে ভারতীয় সংবিধানের আমাদের হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়ে বলা হয়েছে। এরকম প্রশ্ন আসে যে হচ্ছে তোমার মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে, সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। এরকম প্রশ্ন আসবে। তারপর যেটা আসলে হচ্ছে তোমার এই যে আমাদের যে 1950 সালে 28 জানুয়ারি যে সুপ্রিম কোর্ট আমাদের উদ্বোধন হয়, এই ডেটটা বলো, সুপ্রিম কোর্ট কবে থেকে ভারত স্বাধীনতার পর আমাদের ইন্ডিয়াতে মানে হচ্ছে তোমার উদ্বোধন হয়, এটা এই ডেটটা, এইটা সবগুলো, এগুলো সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু। তারপরে তোমাকে এসে যোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে, এই 3টে যোগ্যতা দেওয়া থাকবে, আরও যোগ্যতা কিছু দেওয়া থাকবে। মনে করো এখানে মনে করো 5 বছর দেওয়া আছে, কোথাও 7 বছর থাকলেও 10 জায়গায় 12 বছর করে দেওয়া হলো, এইরকম করে তোমাকে চুজ করতে হবে অপশনটা, কোন অপশনটার মধ্যে 5 বছর দেওয়া আছে, 10 বছর দেওয়া আছে, তাই না। এই জিনিসগুলো সিটটা কোথায়, যেমন দিল্লিতে বসে সিটটা, তাই কিনা। এরপর হচ্ছে মেম্বার্স কতগুলা। আর খুবই ইম্পর্টেন্ট যে একটা সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে তার রিটায়ারমেন্টের এজটা কত, এটা কিন্তু 65 মনে রাখবে। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়, হাইকোর্টের ক্ষেত্রে 62, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা কিন্তু 65 এজ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।